আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল 9টার খবরে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। গ্যাসের মজুত ও উৎপাদন দ্রুত কমে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে। চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকারের বাড়ছে ভর্তুকি ও বৈদেশিক মুদ্রার চাপ। অন্যদিকে গ্যাস সংকটে শিল্প উৎপাদন, নতুন বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ক্ষতির মুখে। অলস পড়ে আছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে অন্তত ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগ। উৎপাদনে থাকা শিল্প সক্ষমতার পুরোটা আসছে না কাজে। খাত সংশ্লিষ্টদের মত, গ্যাসের এই সংকট সামগ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। দেশে কমেছে গ্যাসের মজুদ ও উৎপাদন। এলএনজিতে নির্ভরতায় বাড়ছে সরকারের ব্যয় ও ভর্তুকি, যার প্রভাব পড়ছে শিল্প খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। পেট্রোবাংলার হিসেবে 2019-20 অর্থ বছরে দেশে মোট গ্যাসের মজুদ ছিল 12.26 ট্রিলিয়ন ঘনফুট। 2024-25 অর্থ বছরে তা কমে হয় 8.15 টিসিএফে। অন্যদিকে দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। এর মধ্যে উৎপাদনে থাকা 20টির সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় 58 টিসিএফে। তবে 4টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও আনা যায়নি উৎপাদনে, বাকি 5টি পরিত্যক্ত। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদনে 55% গ্যাস ব্যবহার হয়। এছাড়া শিল্প খাতে 23%, গৃহস্থলিতে 10%, সিএনজিতে 4% এবং অন্যান্য খাতে ব্যবহার হয় 8%। অন্যদিকে শিল্পে গ্যাস সংযোগ পেতে বিতরণ কোম্পানিগুলোর কাছে আবেদন জমা আছে প্রায় 2000, যাদের মধ্যে সংযোগ ফি পরিশোধ করেও 4-5 বছর ধরে অপেক্ষায় অন্তত 550টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের প্রেশার থাকে না, যেটার কারণে আমাদের কিন্তু প্রোডাকশন কিন্তু ব্যাহত হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টও কিন্তু বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন কমায় 110 কোটি ঘনফুট গ্যাস আমদানির পরও ঘাটতি থাকে 115 কোটি ঘনফুট গ্যাস। চলতি অর্থ বছরের মধ্যে 50টি কূপ খননের পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার, যার মধ্যে 31টি পুরনো কূপ সংস্কারে দেয়া হয়েছে অগ্রাধিকার। 2028 সালের মধ্যে কূপের সংখ্যা বেড়ে দাঁড়াবে 100টিতে। বিপিসি, তিতাস এই সমস্ত কোম্পানি করে সেটা বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, কয়লা খাতে একটা দুর্নীতিগত প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে এবং সরকার এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে অস্বাভাবিক মুনাফা করছে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহের প্রায় 30% পূরণ করে এলএনজি। চলতি অর্থ বছরে এলএনজি আমদানিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,000 কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দিনকে দিন আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে সড়ক পরিবহনে। দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে গাড়ি চালাতে পারছেন না হাজারো সিএনজি চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস, যার ফলে কমছে আয়, বাড়ছে অনিশ্চয়তা। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে 6 সদস্যের সংসার চলে আবুল কালামের, কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের সংকট বিপাকে ফেলেছে তাকে। 3:30টার সময় সিরিয়াল দিয়েছি, এখন তো বাজে 6টার উপরে বাজতেছে। আমরা পাম্পের মুখে আস্তে আস্তে পাম্প বন্ধ করে দিচ্ছে। এখন মনে করেন 4 ঘন্টা গাড়ি চালাইছি, হয়তো 1500 টাকা মারছি। এখন 1200 টাকা মালিকের গাড়ির জমা। এখন খামু কি, আমরা থাকবো কি বেলে কি করবো, এই চিন্তা তো বাঁচি না। রাজধানীর শ্যামলীতে 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও মেলেনি গ্যাস। এরপর স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হয়েছে রাত পর্যন্ত। অন্য সিএনজি চালকদের অবস্থাও কম বেশি একই রকম। সিরিয়ালে স্যার পাই নাই গ্যাস, এখন তো গ্যাস শেষ। আমি তো গ্যাস না হলে গাড়ি চালাতে পারবো না। আমাদের দাবি 6টা থেকে 9টা পর্যন্ত পাম্প খোলা রাখতে হবে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অনেকটা সময় চলে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের চালকদেরও, যার প্রভাব পড়েছে আয় উপার্জনে। খুব একটা সুখকর নয় সিএনজি নির্ভর প্রাইভেট কার চালকদের অভিজ্ঞতাও। রাত 10টার সময় গেছি, ভোর 5টার সময় পাইছি। এই গ্যাস দিয়ে তো চলা যায় না, একটা ট্রিপ মারছি শেষ। আমি 3টার সময় সিরিয়াল দিছি কল্যাণপুরের ওই ব্রিজের নিচে থেকে। তা আমার ধারণা ছিল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, আমি 3 ঘন্টায় পাবো। ঠিক আছে, এখন যখন আমি কাছাকাছি মুখে চলে আসছি, এখন বন্ধ করে দিছে। সিএনজি স্টেশন ম্যানেজাররা বলছেন, যোগান কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না ভোক্তাদের। আগে যেভাবে ঢুকছিল তার থেকে একটু সংকট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে কমে যায় গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়ে সিএনজি স্টেশনগুলোতে।
সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই চিত্রটা কিন্তু শুধুমাত্র রাজধানীতে নয়, পুরো বাংলাদেশেই এই গ্যাস সংকটের খবর পাওয়া যাচ্ছে। আমরা সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা যুক্ত হয়েছেন এবং সাভার থেকে অপু ওয়াহাবও আছেন। শুরুতে সঞ্জিতের কাছে জানতে চাই, যেহেতু নরসিংদী একটি শিল্প এলাকা, শিল্প এবং মানুষের জীবনে কতটা প্রভাব পড়লো এই সংকটে? হার্টবিট বলা হয়, অর্থাৎ এই হার্টবিট যদি কমে যায় তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। তেমনি কিন্তু একটা দেশের জন্য এই গ্যাস এবং বিদ্যুতের উপরেই কিন্তু নির্ভর করে মানুষের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য সবকিছু। তো আজকে নরসিংদীতে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখা দিয়েছে তো দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে কিন্তু মানুষজন এখানে গ্যাস নিচ্ছে। তারপরও জানেন যে নরসিংদীতে কিন্তু শিল্প এলাকা, এখানে পোশাক তৈরির অনেক কারখানা, মিল, ফ্যাক্টরি, স্পিনিং মিল রয়েছে। তো এই কারখানা আপনার গ্যাসের উপরে উৎপাদন নির্ভর করে। তো গ্যাস না থাকার কারণে কিন্তু এই যে শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু উৎপাদনে ব্যাপক হ্রাস দেখা দিয়েছে। আর সবচেয়ে যে বড় বিষয়, এই কারখানাগুলো সেই শ্রেণীর কিন্তু অনেকটাই অবসর হচ্ছে, বিশেষ করে যারা ওভারটাইম ভিত্তিক কাজ করা হয়, অর্থাৎ প্রোডাকশনের ভিত্তিতে, মানে তারা কিন্তু বেকার হয়ে পড়ছে। তো এখানে সিএনজির যে অবস্থা, এই যে মানুষজন দীর্ঘ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু আসলে লাইন নিতে হচ্ছে, তারপরে তারা সেটা পাচ্ছে না। আমি একটু জানার চেষ্টা করবো আসলে দেশের যে সংকটটা কতদিনের মধ্যে কাটবে বলে আশা করছে। কর্তৃপক্ষ বলছে আগামী 30 আসলে গ্যাস সিএনজি পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে যে আসলে 30 তারিখের মধ্যে সংকট, সেই সংকট কিন্তু অনেকটাই কেটে যাবে বলে তারা আশাবাদ করছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শরীফ। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সাভারে। অপু, সাভারের চিত্রটা কেমন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। শরীফ, সাভারের চিত্র যদি বলি, শিল্প, বাণিজ্য, সিএনজি এবং আবাসিক প্রতিটি ক্ষেত্রে কিন্তু গ্যাস সংকট এবং তীব্র গ্যাস সংকট রয়েছে। গত কয়েকদিন যাবৎ এটি কিন্তু আরও বেড়েছে। ফলে যেটি হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান যেমনটি গ্যাস পাচ্ছে না, উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সিএনজিতে গ্যাস পাচ্ছে না, পাশাপাশি প্রেশার পাচ্ছে না। এখানে সিএনজির একজন কর্মকর্তা রয়েছেন। আসলে এখন কী অবস্থা, আপনাদের গ্যাসের প্রেশার কেমন পাচ্ছে? আমাদের গ্যাসের প্রেশার এখনও আসে নাই, বুঝছেন। 100-র নিচে আছে, 80 প্রেশার আছে। তো গাড়ির চাপ অনেক, লাইনে এখনও প্রেশার আসে নাই। শুনছি নাকি 1-2 তারিখে সমাধান হবে। লাইনে একদম প্রেশার নাই। কত থাকার কথা প্রেশার? প্রেশার থাকতে হয় 200-220, সেখানে আছে শুধু 50-80। লাইনে একদম প্রেশারই নেই, সর্বোচ্চ 100 ওঠে স্যার, এর চেয়ে আর বেশি ওঠে না স্যার। অনেক সংকট স্যার। ধন্যবাদ আপনাকে। আর শুনছিলেন যে শুধু এই শিল্প সিএনজি স্টেশন যে এটি নয়, এরকম আবাসিক ক্ষেত্র তারা মাসের পর মাস গ্যাস বিল দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি কিন্তু পাচ্ছে না। এর ফলে যেটি হচ্ছে যে যথাসময়ে শিল্প এলাকার যে শ্রমিকরা রয়েছেন যথাসময়ে রান্নাবাড়া করতে পারছে না, তারা শিল্প প্রতিষ্ঠানের কর্মস্থলে যেতে পারছে না, এবং যে শিল্প যে গ্যাস রয়েছে, শিল্পে তাদের যে জেনারেটর চলতে পারছে না, ড্রাইং মেশিনগুলো চালাতে পারছে না, যথাযথ প্রক্রিয়া উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। কারণ এটি জ্বালানিটি মেটাতে হচ্ছে তেল দিয়ে, ডিজেলের উপর চাপ বাড়ছে এবং খরচ বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই শিল্প প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলের যে অবস্থা, এটি হচ্ছে উৎপাদন বান্ধব নয়। এখানে তারা বলছিলেন যে যেহেতু এই গ্যাস স্টেশনে গ্যাসের চাপ পাচ্ছে না, একটু পরপরই কিন্তু গ্যাস নিতে হচ্ছে। একটি ইয়েতে যেখানে গ্যাস নেওয়ার কথা
একটি প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়িতে যেখানে 500 টাকা 600 টাকা গ্যাস নেওয়ার কথা, সেখানে তারা মাত্র এই সারাদিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস পাচ্ছে 120 টাকা থেকে 200 টাকা। এভাবে কিন্তু প্রত্যেকটি পরিবহনকেই দীর্ঘ সময় অপেক্ষা করে এই অল্প পরিমাণ গ্যাস পেয়ে তাদেরকে যে পথ পোষাচ্ছে না, পাশাপাশি যে বাণিজ্যিক গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের চালাতে পারছে না, ফলে কিন্তু তারা এখন তেলে চালাতে হচ্ছে। এই জন্য কিন্তু পরিবহন ব্যবস্থায়ও একটি ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবে যদি হয় তাহলে তারা হয়তো ভবিষ্যতে পরিবহন চালাতে পারবেন না। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী এবং সাভার থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন গ্যাস সংকটের খবর জানাতে। বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীরবে বঙ্গভবন থেকে বেরিয়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠেছেন তিনি। এদিকে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। সকাল 11:40 সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ ত্যাগ করেন হাফিজউদ্দিন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে পদত্যাগের 2 দিন পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীরবে বঙ্গভবন ত্যাগ করেছেন। কোনো বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিদায়ের সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ওঠেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শাহাবুদ্দিন নিয়ে এনসিপি ও কিছু রাজনৈতিক দলের অভিযোগ আমলে নেয়ার মতো কিছু দেখছে না সরকার। এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব রকমের সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ পিজিআর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে এসএসএফ পিজিআর। তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই। এটি কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট।
এই নিয়ে মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিফিংয়ে মন্ত্রী আফরোজা খানম জানান, এতে সরাসরি উপকৃত হবে জাপান প্রবাসী 2.5 লাখ প্রবাসী। সেই সাথে এতে দুই দেশের সম্পর্কের উন্নতি হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ঢাকা নারিতা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে। SSW কর্মসূচির আওতায় বাংলাদেশে দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে বাস, অটোরিকশা ও মাহেন্দ্রকে চাপা দিয়েছে তেলবাহী ওয়াগনের 4টি বগি। এতে প্রাণ গেছে একজনের, আশঙ্কাজনক অবস্থায় 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গেল রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ওয়াগন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পেছনের 4টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। রেল পার হয়ে যাওয়ার পর গেটম্যান ব্যারিয়ার তুলে দেন, আর এই সময় একটি বাস, একটি মাহিন্দ্রা এবং একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বগিগুলো। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রা ও অটোরিকশা। খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বন্ধ ছিল যানবাহন চলাচল। রেল কর্তৃপক্ষের কোনো দায় নাই। এটা ধরেন যে 5 মিনিট 4 মিনিট কিংবা 5 মিনিট পরে পরের বগি ছুটে আইছে। ট্রেন যখন সাইডে চলে যায় গেট উঠাই দিছে, গেট উঠার পরে ট্রেন 3টে বগি আর সহ পরে আসে। মাহিন্দিয়া অটো ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে বাসে গুঁতে লাগে, বাস ঘুরে যায়। আমরা এসে 4 জনের মারাত্মক ইনজুরি, কেউ পা বিচ্ছিন্ন বা কেটে গেছে, থেতলে গেছে, এরকম 4 জন আমরা পেয়েছি। সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছি। এদিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটকে বাস দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, রোববার সন্ধ্যা 7:30টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারছে, মারার পরে তারপরে এই জায়গায় এসে উঠার পরে এটা ধাক্কা মারে পরে ব্যাগে আসে। ব্যাগে আসার পরে আমরা তারপর ড্রাইভারকে আটকাইলাম। দূরে গেছি, যাওয়ার পর অনেক মানুষ ছিল, ভিড় ছিল, কেউ ধরে না ওনাকে। এরপরে আমি মানুষ ভিড় সরিয়ে গেলাম, গেলার পর দেখি যে আমাদের একই সাথে কাজ করেন রফিক ভাই।